বাংলাদেশের অভ্যুত্থানে ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে অধিকার আদায়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। যুগে যুগে বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কিছু ছাত্র আন্দোলন নিয়েই আমাদের আজকের আয়োজন। প্রথম ছাত্র আন্দোলন। ইতিহাসে প্রথম ছাত্র আন্দোলন হয় চীনে ১৬০ খ্রিস্টাব্দে। ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন সরকারের কয়েকটি নীতির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। তাদের আন্দোলনের নেতৃত্বে ছিলেন কিছু মেধাবী ছাত্র নেতা, যারা তুলনামূলকভাবে গরিব পরিবার থেকে এসেছিলেন। তাদের এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছিল। প্রায় ৩০,০০০ মানুষ সেই আন্দোলনে অংশ নেয় এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করে। তবে সরকার এই আন্দোলন কঠোরভাবে দমন করে এবং ১৭২ জন শিক্ষার্থীকে কারাগারে নিক্ষেপ করে, যেখানে তাদের অমানসিক নির্যাতনের শিকার হতে হয়। ফরাসি বিপ্লব ও বোহেমিয়ান বিদ্রোহ। ফরাসি বিপ্লবের সময় ছাত্ররা বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে। ফ্রান্সের শিক্ষার্থীরা রাজা ও সামন্ততন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। তারা নতুন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমে আসে। ১৮৪৮ সালে বোহেমিয়ান বিদ্রোহের সময় ইউরোপের বিভিন্ন দেশের ছাত্ররা জাতীয়তাবাদী আন্দোলনে অংশ নেয়। তারা তাদের নিজ নিজ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে। হোয়াইট রোজ আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মিউনিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাৎসি শাসনের বিরুদ্ধে এক অহিংস প্রতিরোধ আন্দোলন শুরু করেন। তারা হোয়াইট রোজ নামের একটি গ্রুপ গঠন করে এবং নাৎসি শাসনের নির্মমতা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ শুরু করেন। তাদের এই প্রচেষ্টা নাৎসি সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে সহায়তা করে। তবে ১৯৪৩ সালে তাদের গ্রেপ্তার করা হয় এবং বিচার শেষে ৬ জন প্রধান সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই আন্দোলন নাৎসি প্রোপাগান্ডা মেশিনে কিছুটা হলেও ফাটল তৈরি করতে সক্ষম হয়েছিল। ভাষা আন্দোলন। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের এক অন্যতম দৃষ্টান্ত হল ভাষা আন্দোলন। ১৯৫২ সালে ঢাকার ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে নামে। ২১শে ফেব্রুয়ারি ছাত্রদের রক্তক্ষয়ী আন্দোলনের পরিণামে বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এমনকি ইউনেস্কো থেকে এই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। গ্রিন সফর ও অবস্থান ধর্মঘট। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উলওর্থ লান্স কাউন্টারে সাদা কালো ভেদাভেদের প্রতিবাদে ৪ জন কৃষ্ণাঙ্গ ছাত্র অবস্থান ধর্মঘট শুরু করেন। তাদের আন্দোলনের সাথে শীঘ্রই আরও ৩০০ শিক্ষার্থী যোগ দেন এবং এই আন্দোলন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের লান্স কাউন্টারগুলো বর্ণ বৈষম্য রহিত করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৬৪ সালে নাগরিক অধিকার আইন পাশ হয়, যা মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের একটি মাইল ফলক ছিল। মে ১৯৬৮ মুভমেন্ট। ফ্রান্সের মে ১৯৬৮ মুভমেন্ট ছিল একটি বিশাল ছাত্র আন্দোলন। এই সময় ফ্রান্সের শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং সামাজিক ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে। এই আন্দোলন ফ্রান্সের রাজনৈতিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে। ৬৯-এর গণ অভ্যুত্থান। ১৯৬৯ সালে বাংলাদেশের ছাত্র পাকিস্তানি শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান গড়ে তোলে। এই আন্দোলনে ছাত্ররা মুখ্য ভূমিকা পালন করে এবং এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ছাত্র মুক্তি বাহিনী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে অংশ নেয়। জাতি বিদ্বেষ বিরোধী আন্দোলন। দক্ষিণ আফ্রিকার সোয়েতার পাবলিক স্কুলগুলোর শিক্ষার্থীরা বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেন। ১৯৭৬ সালের ১৬ জুন জোহান্সবার্গের কয়েক হাজার শিক্ষার্থী একটি শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন। তবে পুলিশ তাদের উপর গুলি চালায় এবং এতে অনেক শিক্ষার্থী নিহত আহত হন। এই আন্দোলন ১৯৯৪ সাল পর্যন্ত চলেছিল এবং শেষ পর্যন্ত দেশটির বর্ণ বিদ্বেষী শাসন ব্যবস্থার পতন ঘটায়। নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং এই আন্দোলনে অংশগ্রহণকারী অনেকের আত্মত্যাগের ফলস্বরূপ দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষী শাসন ব্যবস্থার অবসান ঘটে। তিয়ানআনমেন স্কয়ার আন্দোলন। চীনের সাবেক কমিউনিস্ট পার্টির মহাসচিব হু ইয়াওবাংয়ের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া তিয়ানআনমেন স্কয়ার আন্দোলনে হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষ সরকারের স্বচ্ছতা, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য অধিকার দাবিতে রাস্তায় নামেন। ১৯৮৯ সালের ৪ জুন চীনা সেনাবাহিনী তিয়ানআনমেন স্কয়ারের সমবেত মানুষের উপর গুলি চালায় এবং এতে কয়েকশো মানুষ নিহত হন।
এই আন্দোলনের পর চীনে রাজনৈতিক স্বাধীনতা না এলে অর্থনৈতিক স্বাধীনতায় কিছুটা উদারনীতি গ্রহণ করা হয়। ভেলভেট রিভলিউশন। বার্লিন ওয়াল গুড়িয়ে দেওয়ার ৮ দিন পর চেকোস্লোভাকিয়ার শিক্ষার্থীরা সমাজতান্ত্রিক সরকারের পতনের দাবিতে আন্দোলন শুরু করেন। প্রাগ শহরে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে ৫ লাখ মানুষের বিশাল এক গণসমুদ্র পরিণত হয়। এই আন্দোলনের ফলে চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলন। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা এরশাদ সরকারের পতনের জন্য আন্দোলন করে। এই আন্দোলনে ছাত্ররা সরাসরি অংশগ্রহণ করে এবং এরশাদ সরকারের পতন ঘটায়। ইরানে ছাত্র বিক্ষোভ। ১৯৯৯ সালে তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পুলিশের অভিযান এবং শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার পর ইরানের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ অংশ নেন। এই আন্দোলনের ফলে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা পুলিশি অভিযানের সমালোচনা করে এবং সংযমে আহ্বান জানান। এই আন্দোলনে ইরানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিক্ষার্থীরা এখনও যে কোনো ইস্যুতে প্রতিবাদী অবস্থান নেন। কোটা সংস্কার আন্দোলন। ২০১৮ সালে বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সরকার কোটা ব্যবস্থা সংস্কারে বাধ্য হয়। সড়ক নিরাপত্তা আন্দোলন। ২০১৮ সালে ঢাকায় ২টি শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামে। এই আন্দোলন ব্যাপক জনসমর্থন পায় এবং সরকারকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ছাত্র আন্দোলন সবসময় সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। বিশ্ব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এবং বাংলাদেশের বিভিন্ন সময় ছাত্ররা তাদের অধিকার, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছে। তাদের সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে সমাজ পরিবর্তনের সূচনা হয়েছে এবং এর প্রভাবে আজও বিদ্যমান। তবে ২০২৪ সালে যে আন্দোলন হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, এটা কতটুকু যৌক্তিকতা, এটা আদৌ মানা হবে কিনা, এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিভিন্ন বিশ্লেষকরা। আর আজকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের ভিত্তিতে বোঝা যায় যে এই আন্দোলন, এই দাবি কখনো মানবে না বর্তমান সরকার। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।